সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। গতকাল আমরা নমুনা প্রশ্নপত্র 3-এর 4-এর যে অঙ্কগুলি ছিল সেগুলোকে আমরা সমাধান করেছি। আজকে আমরা এই নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণরূপে সমাধান করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। সানিয়া, সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স যদি 10 বছর 5 মাস হয়, তাহলে সানিয়া ও দেবেশের বয়স কত? তাহলে দেখো সুপ্তির বয়সটা কত? সুপ্তির বয়স হচ্ছে 10 বছর 5 মাস। তাহলে লিখি আমরা সুপ্তির বয়স সমান সমান 10 বছর 5 মাস। সানিয়ার বয়স কত? সুপ্তির থেকে 8 মাস বড়, অর্থাৎ সুপ্তির বয়সের সাথে 8 মাস যোগ করতে হবে। তাহলে লিখি সানিয়ার বয়স, সুপ্তির বয়স তো থাকবেই, তার সাথে আরো আমাকে 8 মাস যোগ করতে হবে। তাহলে কত হলো? 10 বছর 13 মাস। দেখো 10 বছর 13 মাসকে আমরা কি হিসেবে লিখতে পারি? 10 বছর 13 মাস আছে। এবার দেখো 1 বছরে কত হয়? 12 মাস হয়। তাহলে 12 দিয়ে যদি আমি 13 মাসকে যদি ভাগ করি, 12 অক্ষে 12 1, অর্থাৎ 1 বছর 1 মাস। কারণ আমরা মাসকে যদি 12 দিয়ে ভাগ করি সেটা কিসে চলে যায়? বছরে চলে যায়। তাহলে 13 মাসের জায়গায় আমরা লিখতে পারি 1 বছর 1 মাস। তাহলে মোট কত হলো? এদিকে 10 বছর আর এদিকে 1 বছর, 11 বছর 1 মাস। এটা হচ্ছে সানিয়ার বয়স। এবার দেখো দেবেশ সুপ্তির চেয়ে আবার 6 মাসের ছোট, তাহলে দেবেশের বয়সটা কত হবে? দেবেশ তাহলে সুপ্তির থেকে 6 মাসের ছোট, অর্থাৎ সুপ্তির বয়সের থেকে 6 মাস বিয়োগ করলে আমরা দেবেশের বয়স পাবো। তাহলে দেবেশের বয়স, সুপ্তির থেকে সে 6 মাসের ছোট, তাহলে 10 বছর 5 মাস, তার থেকে যদি আমি 6 মাস বিয়োগ করি তাহলে কত আসবে? 10 বছর 5 মাস, তার থেকে আমাকে 6 মাস বিয়োগ করতে হবে। এবার দেখো 5-এর থেকে তো আমরা 6-কে বিয়োগ করতে পারবো না, তাহলে এখান থেকে কি করতে হবে? আমাকে 1 বছর অর্থাৎ 12 মাস আমাকে কিন্তু এইখানে ধার নিতে হবে, 12 মাস। এবার দেখো 12 আর 5-এ কত হয়ে যাচ্ছে? 17। তাহলে এবার আমরা বিয়োগ করতে পারবো। এবার 17 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত আসবে? 11 মাস। এবার দেখো এই যে 10 বছর, তার থেকে যে আমি 1 বছর ওদিকে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত পড়ে থাকলো আমার? আর 9 বছর পড়ে থাকলো। তাহলে 9 বছর 11 মাস। তাহলে দেবেশের বয়স কত? 9 বছর 11 মাস। এবার বলেছে সানিয়া ও দেবেশের বয়স কত, হিসাব করে দেখি। তাহলে সানিয়ার বয়স কত হবে? সানিয়ার বয়স 11 বছর 1 মাস। আর দেবেশের বয়স কত? দেবেশের বয়স 9 বছর 11 মাস। একটি বাগানে 40টি আপেল গাছ আছে। প্রত্যেক গাছে গড়ে 580টি করে আপেল আছে। বাগানে মোট কত আপেল আছে? ওই আপেলগুলি রাখতে একটি পেটিতে 80টি করে আপেল ধরে এমন কতগুলি পেটি লাগবে? দেখো যদি একটি গাছে যদি 580টি করে আপেল ধরে, তাহলে 40টা গাছে কতগুলি আপেল ধরবে? কি করতে হবে? গুণ করতে হবে। সমাধান: 40টি
গাছে মোট আপেল রয়েছে 580 গুণ 40। তাহলে 40 দিয়ে 580 কে গুণ করি, দুটো শূন্য, 4 দিয়ে 8কে, 4 8 32, 2 হাতে আছে 3, 4 5 20 আর 3 23। তাহলে 23,200টি আপেল মোট রয়েছে। এবার বলেছে ওই আপেলগুলিকে রাখতে একটি পেটিতে 80টি করে আপেল ধরে, তাহলে এরকম কতগুলি পেটি লাগবে? তাহলে মোট পেটি লাগবে, দেখো 80টি করে প্রত্যেক সমান ভাগে ভাগে প্রত্যেকটা পেটিতে রাখবে, তাহলে কি করতে হবে? 80 দিয়ে এই 23,200কে ভাগ করতে হবে। 80 দিয়ে সবার প্রথমে করি, 3 বারে যদি করি 240 হবে, তাহলে কতবারে করতে হবে? 2 বারে করতে হবে। 80 দুগুণে 160, বিয়োগ করলে 2, 13 থেকে 6 বাদ দিলে 7, হাতের 1 গিয়ে এখানে 0। এবার 0 কেটে নামাবো, কতবারে যাবে? 9 বারে। 9 0 0, 8 9 72। এবার 0 কেটে নামাবো এখানে, 80 0 0। তাহলে মোট কতগুলি পেটি লাগবে? 290টি। তাহলে উত্তর লিখব, মোট পেটি দরকার 290টি। পরবর্তী প্রশ্ন দেখো, 32 ও 24-এর উৎপাদকগুলিকে লেখো। সাধারণ উৎপাদকগুলি কি কি সেটা লিখতে হবে, আর সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত। আচ্ছা, তাহলে আমরা করি 32-এর প্রথমে উৎপাদক করি। 32-এর উৎপাদক গুলি হলো, 32কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, তারপর 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, আর কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে না, 10 দিয়েও যাবে না, 11 12 13 14 15, একবারে 16 দিয়ে যাবে। 16 দুগুণে 32। আর তারপরে আর কি দিয়ে যাবে? আর 32 দিয়ে যাবে। এবার দেখো 24-এর উৎপাদকগুলি কি কি? 24-এর উৎপাদকগুলি 1 2, তারপর 3, তারপর 4, তারপর 6, তারপরে কত 8, তারপর 12, তারপর আর কি দিয়ে যায়? তারপর একদম 24 দিয়ে যাবে। এবার আমরা 32 ও 24-এর উৎপাদকগুলি বের করে নিলাম। এবার বলছি এদের মধ্যে সাধারণ উৎপাদক কোনটি? তাহলে 32 ও 24-এর সাধারণ উৎপাদক গুলি হলো, দেখো সাধারণ উৎপাদক বলতে কি বোঝায় বলতো? যে এই দুটোর মধ্যেই কোন সংখ্যাটা বর্তমান আছে। এবার দেখো 1 এখানেও আছে, 1 এখানেও আছে, তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক কি? 1 হবে। এখানে 2ও আছে, 2ও হবে। আর কি আছে? এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 হবে। আর কি আছে? এখানে 8 আছে, এখানেও 8 আছে, তাহলে 8 হবে। আর কি কোনো সংখ্যা আছে? আর কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে 32 আর 24-এর সাধারণ উৎপাদকগুলি কি কি? 1 2 8 ও 4। এবার বলছে সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত? 8। তাহলে সাধারণ উৎপাদক গুলির মধ্যে সবচেয়ে বড় উৎপাদক হলো 8। দেখো এই সাধারণ উৎপাদকগুলির মধ্যে কিন্তু যেটা সব থেকে বড় উৎপাদক বের হয় না, সেটাই কিন্তু সংখ্যা দুটির গসাগু হয়।
যদি তোমাকে জিজ্ঞেস করতো যে 32 ও 24-এর গসাগু কত, তাহলে কত হতো? 8। কারণ সাধারণ উৎপাদকগুলির মধ্যে সব থেকে যে বড় উৎপাদকটা থাকে সেটাই হচ্ছে তাদের গসাগু হয়। আচ্ছা, তোমরা বলো তো গসাগু কথার সম্পূর্ণ অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর যদি বলে লসাগুর সম্পূর্ণ নাম কি? লসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরবর্তী প্রশ্ন দেখো, একটি রাস্তায় কাজ চলছে। প্রথম দিন রাস্তার এত অংশ, দ্বিতীয় দিন রাস্তার এত অংশ ও তৃতীয় দিন রাস্তার এত অংশ কাজ করা হলো। রাস্তার মোট কত অংশ কাজ করা হলো ও চতুর্থ দিন রাস্তার কত অংশ কাজ হলে সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হবে? তাহলে সম্পূর্ণ অংশ কি আমরা জানি রাস্তার মোট কতটুকু অংশ? তাহলে সেটা ধরে নিই আমরা। ধরি রাস্তার সম্পূর্ণ অংশ 1। তাহলে প্রথম দিন কতটুকু কাজ হয়েছে? 3/10, দ্বিতীয় দিন 1/10 ও তৃতীয় দিন 3/10 অংশ কাজ হয়েছে। তাহলে 3 দিনে মোট কাজ করা হয়েছে। কি করতে হবে? এগুলোকে যোগ করতে হবে। 3/10 যোগ 1/10 যোগ 3/10। 10-এর লসাগু কত হবে? 10ই হবে। 10 দিয়ে 10 অক্ষে 10, 1, 3 অক্ষে 3। সেম ভাবে উপরে 1, সেম ভাবে উপরে 3। তাহলে যোগ করি, 3 আর 3 6 আর 1 7/10 অংশ এই 3 দিনে কাজ করা হয়ে গেছে। তাহলে রাস্তার মোট কত অংশ কাজ হলো? 7/10 অংশ কাজ হয়ে গেল। এবার চতুর্থ দিন রাস্তার কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে? তাহলে বাকি আর কতটুকু কাজ রইল? বাকি কাজ রইল বা চতুর্থ দিন রাস্তার কাজ হবে। কি করতে হবে? সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা যতটুকু কাজ হয়েছে সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে চতুর্থ দিনের কাজটা পড়ে থাকবে বা বাকি অংশ কাজটা পড়ে থাকবে, যেটা চতুর্থ দিনে সম্পন্ন হবে। তাহলে একের নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। 1 আর 10-এর লসাগু কত হবে? 10। 1 দিয়ে যদি আমি 10-কে করি 10, 10 দিয়ে উপরে 1-কে গুণ করলে 10 অক্ষে 10। 10 দিয়ে 10-কে ভাগ করব 1, 1 দিয়ে উপরে 7-কে গুণ করব 7। তাহলে কত থাকলো? 3/10 অংশ। তাহলে চতুর্থ দিনে কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে? চতুর্থ দিনে 3/10 অংশ কাজ হলে কাজটি সম্পন্ন হবে। পরবর্তী প্রশ্ন, আমি ও দাদা একসঙ্গে বাজারে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। আর দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মুসুর ডাল ও 2 কিগ্রা আটা আছে। কার ব্যাগে বেশি ভারী ও কত ভারী হিসাব করে দেখি। তাহলে কি করতে হবে? প্রথমে আমি কতটুক, অর্থাৎ আমি মোট কতটা বাজার করে নিয়ে আসলাম সেটাকে আমাকে আগে যোগ করতে হবে। তাহলে আমার ব্যাগের মোট ওজন 2 কিগ্রা আলু, 600
50 গ্রাম পটল, 250 গ্রাম রসুন, আর 300 গ্রাম ঝিঙে। উপরে কিছু নেই মানে 3টা শূন্য দিয়ে দিলাম। এবার যোগ করব। এখানে শূন্য, এখানে 5 আর 5 10 শূন্য, হাতের আছে 1, 6 আর 3 9, 10 11 আর 1 12, 2 হাতের আছে 1, 2 আর 1 3, 3 কিগ্রা 200 গ্রাম। এটা হচ্ছে আমার ব্যাগের ওজন। এবার দাদারটা বের করি। দাদার ব্যাগের মোট ওজন সমান সমান কতটুকু ছিল? 1 কিগ্রা চিনি, তার সাথে 1 কিগ্রা 250 গ্রাম মসুর ডাল, আর 2 কিগ্রা আটা। তাহলে এই ফাঁকা জায়গাগুলো শূন্য দিয়ে ভরে দেব। এবার যোগ করতে হবে। এখানে শূন্য, এখানে 5, এখানে 2, 2 3 আর 1 4, আর 4 কিগ্রা 250 গ্রাম। তাহলে কার ব্যাগ বেশি ভারী? দাদার ব্যাগ বেশি ভারী। কত বেশি ভারী? কি করতে হবে? দাদার ব্যাগের থেকে আমার ব্যাগের ওজনটাকে বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে যে কত বেশি ভারী। সুতরাং দাদার ব্যাগ আমার তুলনায় ভারী বেশি। তাহলে এবার কি করতে হবে? এই 4 কিগ্রা 250 গ্রাম, তার থেকে আমার ব্যাগের ওজনটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কি বেরিয়ে যাবে? দাদার ব্যাগ আমার তুলনায় কত বেশি ভারী সেটা বেরিয়ে যাবে। 0 5, এখানে 0, এখানে 1 কিগ্রা 50 গ্রাম হচ্ছে আমার তুলনায় দাদার ব্যাগ বেশি ভারী। তাহলে উত্তর কি কি হবে? কার ব্যাগ বেশি ভারী? দাদার ব্যাগ বেশি ভারী। কত বেশি ভারী? 1 কিগ্রা 50 গ্রাম বেশি ভারী। পরবর্তী প্রশ্ন দেখো, যৌগিক সংখ্যা কাকে বলে? 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি আছে সেগুলো লিখতে বলছে। আচ্ছা, যৌগিক সংখ্যা কাকে বলবো? যেসব সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়া আরো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ এমন সংখ্যা যেই সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরো মৌলিক উৎপাদক রয়েছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন ধরো 12। 12 দেখো 1 দিয়েও যায়, 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, আবার 12 দিয়েও যায়। তাহলে 1 আর সেই সংখ্যা ছাড়া আরো অনেকগুলো এর গুণনীয়ক আছে। তাহলে 12 একটা কি? 12 একটা যৌগিক সংখ্যা। এবার দেখো বলেছে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা। 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি হবে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, তারপর 29, 31, 37। তাহলে 1 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 40 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
12টি মৌলিক সংখ্যা রয়েছে। সেগুলো কি কি? এই 2 থেকে এই যে 37 পর্যন্ত, এগুলো হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখব, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাও। বিষমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের 3টি বাহুর পরিমাপই আলাদা, অর্থাৎ বাহু 3টির মান ভিন্ন, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের বাহু 3টি কি হয়? প্রত্যেকটার থেকে আলাদা আলাদা হয়। তাহলে আমরা নাম দিয়ে দিই এ বি সি। দেখো এই বাহুর মাপই আলাদা, এই বাহুর মাপই আলাদা, এই বাহুর মাপই আলাদা। 3টা বাহু 3 রকম, অর্থাৎ কোনো বাহুর সাথে কোনো বাহুর মাপের কোনো মিল নেই। পরবর্তী দেখো, বশির মিয়া তার সবজি বাগান বেড়া দিয়ে ঘিরবে, কতটা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে? আচ্ছা, বেড়া দিয়ে ঘিরে কিভাবে? এই বর্ডার গুলো দিয়ে বেড়া দিয়ে ঘিরবে, আর এই সম্পূর্ণ এই বর্ডার গুলোর পরিমাপকে আমরা কি বলি? পরিসীমা বলি। তাহলে পরিসীমা সমান সমান কি করতে হবে? প্রত্যেকটা বাহুর যোগফলকে আমার বের করতে হবে। তাহলে 14 যোগ 5 যোগ 12 যোগ 10 যোগ 2 যোগ 15 যোগ করি। 14 যোগ 5 কত হবে? 19। তার সাথে আরো 12 যদি যোগ করি কত হবে? 31। তার সাথে আরো যদি 10 যোগ করি, তার সাথে আরো যদি 10 যোগ করি কত হবে? 41। তার সাথে আরো যদি 2 যোগ করি তাহলে কত হবে? 43। তার সাথে 15 যদি যোগ করি কত হবে? 58। তাহলে কতটা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে? এই 58 মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে। পরবর্তী প্রশ্ন, পাশের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? দেখো এই যে 1 নাম্বার ত্রিভুজ, এই যে 2 নাম্বার ত্রিভুজ, এই যে 3 নাম্বার ত্রিভুজ, এই যে 4 নাম্বার ত্রিভুজ, গেল 4টা। এবার দেখো এই যে একটা বড়, এই যে একটা বড় ত্রিভুজ, এটা হচ্ছে 5 নাম্বার ত্রিভুজ। তারপরে সেম ভাবে এই যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে 6 নাম্বার ত্রিভুজ। তারপর এইখান থেকে এই যে একটা, এটা হচ্ছে 7 নাম্বার ত্রিভুজ। আর এখান থেকে এই যে বড় একটা, এটা হচ্ছে 8 নাম্বার ত্রিভুজ। তাহলে কতগুলি ত্রিভুজ আছে? 8টি ত্রিভুজ আছে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 3-এর বাদবাকি যে অংশগুলি আমাদের ছিল বাকি, সেগুলোকে আজকে আমরা সম্পূর্ণভাবে সমাধান করলাম। আশা করি তোমরা সমস্ত সমাধান খুব সহজ ভাষায় তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং সকলের সাথে শেয়ার করে দিও। এরকমই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।